সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি নিউজ 24-এর বিশেষ আয়োজন ঈদ স্পেশাল বিজনেস আওয়ারে। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং একসময় যিনি সাংবাদিকতা করেছেন, পরবর্তীতে বিকেএমইএর সভাপতি নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে তিনি বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ব্র্যান্ডিং করছেন, বাংলাদেশের পোশাককে পৌঁছে দিচ্ছেন। জনাব ফজলুল হক, স্বাগত জানাচ্ছি আপনাকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং ঈদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা অসম্ভব আনন্দিত এবং আপনার কাছ থেকে অনেক গল্প শোনার ইচ্ছা রয়েছে, কারণ আপনার একটা বর্ণাঢ্য জীবন, ব্যবসায়িক জীবন। আপনার ব্যবসায়িক জীবন সম্পর্কে জানবো, আপনার পারিবারিক জীবন সম্পর্কে জানবো। শুরুটা করতে চাই আপনার এই যেখানে আমরা আসলে বসে আছি এই মুহূর্তে, এটি নারায়ণগঞ্জে এবং আপনার নিজের বাড়ি। এখানে আপনি বড় হয়েছেন, এখান থেকে আপনি ব্যবসা করছেন এবং এখনও এখানেই থাকেন। এখানের যে ছোটোবেলা, আপনার জন্ম, বেড়ে ওঠা এবং এরপরে এখান থেকে আপনি পরবর্তীতে ব্যবসার সাথে জড়িত হওয়া, শুরুটা একটু জানতে চাই। শুরুটা যদি আপনি যে আপনার প্রারম্ভিক বক্তৃতায় যেরকম বললেন যে আমার জন্ম, আমার পড়াশোনা, বেড়ে ওঠা এবং এখন পর্যন্ত এই নারায়ণগঞ্জে আছে। হ্যাঁ, আমি মাঝে মাঝে ঠাট্টা করে বলি যে জন্ম থেকেই চলছি নারায়ণগঞ্জে। হ্যাঁ, সো এরকম যে আপনি যাদেরকে চিনেন, ব্যবসায়ী যাদেরকে চিনেন, আমরা একটু আগে হয়তো এমনিতেই আলাপ করছিলাম যে আপনি যাদেরকে ব্যবসায়ী হিসেবে চিনেন, আমার জানা মতো তাদের কেউই নারায়ণগঞ্জে থাকে না। হ্যাঁ, আমিও একটু অবাক হয়েছিলাম যখন আপনাকে বলছিলাম যে ঢাকায়, আমি জানতাম না যে আপনার ঢাকায় কোনো বাসা নাই। ঢাকায় কোনো বাসা নাই। হ্যাঁ, নারায়ণগঞ্জে থাকলে অনেকেরই ছেলে মেয়েদের পড়াশোনার সমস্যা হয়। আমাদেরও সমস্যা হয়েছে, আমাদের ছেলে মেয়েদেরও পড়াশোনার সমস্যা হয়েছে। বাট আমরা যেহেতু আমার চিন্তা ভাবনা একটু সেকেলে মনে হতে পারে, একটু ভিন্ন ধর্মী মনে হতে পারে, বাট আমি মনে করলাম যে আমরা যদি আমি ব্যক্তিগতভাবে নারায়ণগঞ্জ হাই স্কুলে পড়াশোনা করে, নারায়ণগঞ্জ একটা স্কুলে কলেজে পড়াশোনা করে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি, কতটুকু পেরেছি আমি জানি না, বাট তাহলে আমার ছেলেমেয়েরা কেন পারবে না? এটা আমার একটা যুক্তি ছিল এবং এই যুক্তি আমাকে অনেকের কাছেই উপস্থাপন করতে হয়েছে পারিবারিকভাবে, সামাজিকভাবে, যে কেন আমি নারায়ণগঞ্জে থাকি। আমার ছেলেমেয়েরাও সবাই নারায়ণগঞ্জেই স্কুলে পড়াশোনা করেছে। কলেজে উঠে ওরা ঢাকার কলেজে পড়াশোনা করেছে, ঢাকায়। এবং আমার তিন ছেলে মেয়ে ঢাকার সিটি কলেজে পড়াশোনা করেছে। এটা একটা সিটি কলেজটা দূরে। সাধারণত ব্যবসায়ীদের সন্তানরা দেশে পড়াশোনা করে না বা ইংলিশ মিডিয়ামে পড়ে, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়ে না, প্রাইভেটেই পড়ে। সেক্ষেত্রে আপনার এইখানেও আমার চিন্তা ভাবনা একটু ব্যতিক্রম আছে। আমার কোনো ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়েনি। হ্যাঁ, এটাও আপনি আমাকে একটু আবার ওই যে ব্যাকডেট বলতে পারেন। হ্যাঁ, আমার ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে না, এরকম বিস্মিত প্রশ্নের উত্তর আমাকে কয়েক হাজারবার দিতে হয়েছে যে কেন পড়ে না। হ্যাঁ, আমরা একেবারে টিপিক্যাল মিডল ক্লাস ফ্যামিলি যেরকম সেরকম। আমার বাবা মা আমার সঙ্গে থাকতেন। হ্যাঁ, আমার দুজনই মারা গেছেন। বিশেষ করে আম্মা তো দীর্ঘদিন আমাদের সঙ্গে, মাত্র কয়েক বছর আগে মারা গেছেন। বাবা মারা গেছেন অনেক দিন। বাবা যখন, আমার ছেলেমেয়েরা বড় হওয়ার পরে আমার বাবা ছিল না, তখন তো মা ছিল। তো আমার ওইরকম একটা ভাব ছিল যে একটা কালচারাল ডিফারেন্স আছে ইংলিশ মিডিয়ামের সঙ্গে যারা পড়াশোনা করে তাদের সঙ্গে আমাদের যে মিডল ক্লাস ফ্যামিলির যে কালচার, বাঙালি কালচার, এখানে একটা বোধহয় একটা ফারাক আছে। হ্যাঁ, সো আমার কনসিডারেশন ছিল যে আমি ছেলে মেয়েদেরকে একটা কালচারাল কনফিউশনে ফেলে দিব কিনা, ওইটা আমার একটা জাস্টিফিকেশান ছিল। তো যাই হোক, আমার জাস্টিফিকেশান ভুল না শুদ্ধ আমি জানি না, বাট আমি ওইভাবেই আমার কোনো ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেনি, কলেজে পড়াশোনা করেছে এবং সবাই পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার জন্য অ্যাটেম্প করেছে। বাট পাবলিক ইউনিভার্সিটিতে, ভালো ইউনিভার্সিটি চান্স পাওয়াটাও ওটা অনেক কঠিন ব্যাপার কিন্তু। হ্যাঁ, এটা বাস্তবতা অনেক কঠিন। তো আমার বড় ছেলে যেমন, ওর আইবিএতে আমি আইবিএ থেকে পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি। তো পারিবারিকভাবে আমার ছেলে মেয়েদের ভিতর একটা টার্গেট ছিল যে তারা আইবিএতে পড়াশোনা করবে। তো আমার বড় ছেলে আইবিএতে চান্স পায়নি, পরে সে নর্থ সাউথে ভর্তি হয়েছে। তো আমার ছোট ছেলে ও বুয়েট থেকে পাশ করেছে, বুয়েট থেকে পাশ করার পরে আইবিএ থেকে পাশ করেছে। আমার মেয়ে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে। যে আমার দুই ছেলে বিয়ে করেছে, ওরা আমার সঙ্গেই থাকে, আমরা এক বাড়িতেই থাকি। এবং আরেকটু যদি বলি যে আমার ছোট ভাই আমার 2 বছরের ছোট, ও 30 বছর আগে মারা গেছে, 1996 সালে। 30 বছরই তার কয়েক মাস বাকি আছে। 96 সালের ডিসেম্বরে মারা গেছে সিঙ্গাপুরে। ও যখন মারা যায় তখন ওর 2 বছরের একটা ছেলে ছিল। তো ওর ওয়াইফ, ওর ছেলে
এখন আমাদের সঙ্গেই থাকে। ওর ছেলেও বিয়ে করেছে, ও নর্থ সাউথ থেকে মাস্টার শেষ করে এখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি করছে। আমরা আপনার পরিবার সম্পর্কে আরও শুনবো। আপনার পড়াশোনা শেষ করার পর আপনি আসলে কি করে প্রথম কর্মজীবন সম্পর্কে একটু জানতে চাই। আমি পড়াশোনা আমাদের ব্যবসায়িক ফ্যামিলি, হ্যাঁ, আমার বাবা ব্যবসায়ী ছিলেন, দাদা ব্যবসায়ী ছিলেন, আমার বড় ভাই ব্যবসায়ী। সো বাট আমি যখন আইবিএ থেকে পড়াশোনা শেষ করলাম, তো আইবিএ থেকে পড়াশোনা শেষ করলে সবাই ভালো ভালো চাকরি করে, তো আমি ওইভাবে একটা বেসরকারি কোম্পানিতে চাকরিতে জয়েন করি। আমার ছোট ভাই ছিল যে মারা গেছে, যার কথা বললাম, ও আবার আমার ভগ্নিপতির গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, ওইখানে ওইটার সঙ্গে ও সম্পৃক্ত ছিল আর কি, হ্যাঁ, মানে বিভিন্ন রকম কাজটা শেখার চেষ্টা করতেছিল ওইখানে। ও টেকনিক্যালি ভেরি সাউন্ড ছিল, তো ও আমাকে খুব মানে পুশ করতো যে তুমি এরকম আইবিএ থেকে পড়াশোনা পাস করছো, চাকরি করতেছো, বা রাদার গার্মেন্টসের একটা বাইং হাউস করো, মানে লোকজন বাইং হাউস করে অনেক টাকা পয়সা কামাচ্ছে, কেন তুমি করতেছো না, মানে তোমার মানে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে, মানে হি ইন্সপায়ার্ড মি এ লট টু মুভ ফ্রম মানে প্রাইভেট জব টু বিজনেস। না, কিন্তু আপনার প্রাইভেট জবটা তো একটা বিশেষত্ব ছিল, আমি একটু ওইটা একটু জানতে ইন্টারেস্টেড যে আপনি তো মানে প্রথম শুরুটা আপনার, মানে আমি জানি যে আপনি বড় সময় সাংবাদিকতা করেছেন। আচ্ছা, এই সাংবাদিকতাটা কিন্তু আমি এটা ঠিক এটা মানে এটা আমার ছাত্র জীবনই শুরু, এটা শখের সাংবাদিকতা। এটা ঠিক মানে আমি ক্যারিয়ারিস্টিক জব যেটা বলেন সেটা না, এটা অনেকটা শখের বসে, হ্যাঁ, অনেকটা শখের বসে। ধরেন এটা আমি তখন মাত্র 83 সালের কথা, আইবিএতে ভর্তি হয়েছি ওই রকম সময়। তো এরকম আমাদের আমি নারায়ণগঞ্জে, মানে আমি কালচারালিও খুব অ্যাক্টিভ ছিলাম, হ্যাঁ, নারায়ণগঞ্জের সবচেয়ে বড় কালচারাল অর্গানাইজেশনের সঙ্গে জড়িত ছিলাম আমি। জাস্ট এটা কোনো বড়ই পাবলিসিটি না, যে কবিতা আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, মানে বিভিন্ন সময় এগুলো আমি খুব অ্যাক্টিভলি মানে পার্টিসিপেট করেছি এবং অর্গানাইজারও ছিলাম, কালচারাল অর্গানাইজার। তো ওই কালচারাল সার্কেলে তখন 83 সালে তো তখন বাংলাদেশে পত্রিকায় ছিল 7-8টা, টেলিভিশন চ্যানেল ছিল বিটিভি, হ্যাঁ, প্রাইভেট টিভি তখন আসেই নেই। তো সাংবাদিকের সংখ্যাও খুবই হাতে গোনা ছিল। আমাদের নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, তখন আমার খেয়াল আছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের টোটাল মেম্বার ছিল 23 জন। ওইখানে ওই আলাপ টালাপ আড্ডা থেকেই মানে ঠিক আছে, মানে বাংলাদেশ টাইমসে একজন মানে নারায়ণগঞ্জ করেসপন্ডেন্ট দরকার, তারা খুঁজতেছে, আমাকে কেউ বললো আচ্ছা ঠিক আছে। সো ওইটা আমার ছিল শখের সাংবাদিকতা। আর যেটা আমি প্রাইভেট চাকরি করেছি সেটা আমার ক্যারিয়ারের বিষয়। সো ওইটা আমি 83 সাল থেকে শুরু করেছি, আর আমি চাকরিতে জয়েন করেছি 89 সালে, 86 সালে, মানে 86 সালে আমার পড়াশোনা শেষ করার পরে। তখন দুইটি চাকরি এবং ওই সাংবাদিকতা, ওইটাকে আমি ঠিক চাকরি বলি না আর কি, যেটা শখের একটা মানে প্যারালালি চলতেছিল। ইভেন আমি যখন ব্যবসায় ঢুকি, ব্যবসা করার পরেও মানে আমার ওই সাংবাদিকতা মানে কন্টিনিউ করেছি। মজার ব্যাপার হচ্ছে যে ওই পরিচিতিটা আমাকে মানে আমার পরবর্তী জীবনে, এই ব্যবসায়িক নেতৃত্বের জীবনে, বিকেএমএ প্রেসিডেন্ট হওয়ার পরে যখন আপনাদের মতো অনেকের সঙ্গে আমার পরিচয় হলো, ওই যে আমি সাংবাদিক ছিলাম এটা অনেকে জানতো, এবং এইটা আমার খুব কাজে লেগেছে। তো এবং আমি খুবই মানে আপনারা আমাকে যতটুকু চিনেন, আমি খুবই সিম্পল লাইফ লিড করার চেষ্টা করি অল থ্রু আমার পোশাক আশাক, চালচলন, গাড়ি, যাই বলেন, মানে আমি খুবই অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। সো এইটাও হয়তো মানে অনেকের কাছে হয়তো ভালো লাগতো যে না ঠিক আছে, আমি হয়তো তাদের খুব কাছের মানুষ, হ্যাঁ, আমাকে ফোন করলেই পাওয়া যায়। এটা মানে আমি সবার ফোন ধরতাম, মানে আমি এখনও সবার ফোন ধরি, না ধরলে ফোন ব্যাক করি, ইউ নো ইট ভেরি ওয়েল, যে আমাকে ফোনে পাওয়া যায় না, এই কমপ্লেন অ্যাটলিস্ট কেউ করবে না কখনো, মানে আমার শত্রুও করবে না। তো এইভাবে গড়ে ওঠা, হ্যাঁ। এবং আমার ওই সাংবাদিকতা ছিল শখের, বা নেশার, এক সময় নেশাও হয়ে গেল ওইটা। বাট ওইটাও আমি মনে করি আমার এই আজকের এই জায়গায় আসার পেছনে ওইটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপরে আপনি আসলে ব্যবসায় কিভাবে আসলেন, যে গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত হওয়া? ওই যে বললাম যে আমার ছোট ভাই, হ্যাঁ, ওর ইন্সপিরেশনে আমি একটা বাইং হাউস শুরু করলাম, হ্যাঁ, গার্মেন্টস বাইং হাউস, দ্যাটস মাই ফার্স্ট বিজনেস। বাইং হাউস দিয়ে আমার যাত্রা শুরু। এরপরে আমরা 2-3 বন্ধু মিলে খুব ছোট্ট একটা একেবারে স্মলেস্ট পসিবল একটা কারখানা দিয়ে শুরু করি। আমার কারখানা এখনও খুব বড় না। এবং আমি যখন ওই চাকরি থেকে ব্যবসা শিফট করলাম, ওইটা একটা টাফ টাইম ছিল আমার জন্য। টাফ টাইম ছিল এই কারণে, কারণ আমি তো চাকরি ছেড়ে দিয়ে আসলাম, আমার ইনকাম সোর্স কিন্তু মানে বন্ধ হয়ে গেল। ব্যবসা তো আমরা জানেন, ব্যবসা তো প্রথম দিনে ক্লিক করবে না, এবং করেও নাই। শুরুতে অনেক সময় দিতে হয়, অনেক ইনভেস্ট করতে হয়। তো আমি তো খুব কম ইনভেস্টমেন্টে শুরু করেছিলাম, আমার কাছে খুব বিরাট কোনো ক্যাপিটালও ছিল না। বললাম যে আমার ড্রয়িং রুম থেকে আমার মানে আমার অফিস শুরু, কিন্তু ড্রয়িং রুমে আমি বেশি দিন রাখতে পারিনি, কারণ বাড়িওয়ালা টের পেয়ে গেছে যে আমার এখানে একটা অফিস। উনি অবজেকশন দিলেন এবং উনি একদম কড়া নোটিশ জানিয়ে দিলেন যে এখানে অফিস চালানো যাবে না। তো পরে আমরা ছোট্ট একটা অফিস নিয়ে মানে
ওই ব্যবসাটা কন্টিনিউ করি। আমাকে আমার প্রথম ইনকামের জন্য 18 মাস ওয়েট করতে হয়েছে, হ্যাঁ। এবং এই 18 মাস ওই চাকরি ছাড়া এবং ব্যবসা ক্লিক করা, আমি ব্যবসার যে ইনকাম বা ক্লিক করা যেভাবে আপনি বলেন, এই সময় এই ব্যাপ্তিটা ছিল 18 মাস। 18 মাস মানে আপনি তো চাকরি করছেন, হ্যাঁ, 18 মাস উইদাউট ইনকাম ইটস নট এ স্মল টাইম। ইটস এ মানে আপনি মানে আমরা বলি যে সুখের সময়টা খুব ছোট অল্প, আর দুঃখের সময়টা সবসময় অনেক লম্বা অনেক লম্বা মনে হয়, হ্যাঁ, ধীরে যায়, অনেক লম্বা মনে হয়, মনে হচ্ছে টাইম পাস হচ্ছে না। সো আই হ্যাড টু পাস এ ভেরি ভেরি টাফ টাইম। ওই 18 মাসের ভিতরে প্রথম কয়েক মাস খুব টাফ ছিল না, যেহেতু সঞ্চয় ছিল, যেটা সঞ্চয় ভেঙে ভেঙে চলছে, কিন্তু শেষের কয়েক মাস মানে যখন বিজনেস ক্লিক করলো, মানে এইটা যদি আর 2-3 মাস ডিলে করতো তাহলে কী হইতো আমি ঠিক জানি না আসলে। মানে তখন মানে আমি যেমন এই গল্পটা অনেক জায়গায় বলেছি, আজকে আরেকবার বলি না হলে, যে আমরা এই গল্পটা আপনার কাছ থেকে শুনতে চাই, কারণ এটা অনেকের জন্য ইন্সপিরেশন হবে যারা ব্যবসা শুরু করতে যায়। তরুণরা আসলে যারা ব্যবসা করছেন, স্ট্রাগল করছেন, তাদের জন্য নিশ্চয়ই অনেক ইন্সপিরেশন হবে। আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ঈদ স্পেশাল আজকের এই বিশেষ বিজনেস আওয়ারে নিচ্ছে একটি বিরতি, ফিরবো একটু পর, সাথেই থাকবে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের ঈদ আড্ডা নিয়ে। আমাদের সাথে আছেন বিকেএমই এর সাবেক সভাপতি এবং প্লামি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক। আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা বিরতির আগে আসলে যেই গল্পটা শুনতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আপনার যে স্ট্রাগলের গল্প, একটা ব্যবসায়ী চাকরি ছেড়ে দিয়ে নতুন করে ব্যবসা শুরু করা, এবং সেই ব্যবসায় যে আপনি যে সময়টা স্ট্রাগল করছিলেন সেটি বলছিলেন। পরে সেই স্ট্রাগলটা থেকে পরে সাকসেস হওয়ার এই জার্নিটা একটু শুনতে চাই। ওই স্ট্রাগলের টাইমটা বললাম 18 মাস, এবং স্ট্রাগল 18 মাস কিন্তু অনেক লম্বা সময়, হ্যাঁ। এবং প্রথম 5-6 মাস খুব একটা মানে ফিল করি নেই, যেহেতু সঞ্চয় ছিল, সঞ্চয় ভেঙে ভেঙে খাচ্ছিলাম। তো তখন আমার দ্বিতীয় সন্তানের দ্বিতীয় ছেলে, ছোট ছেলে যেটা, ওর জন্ম হয় ওই সময়ে। এবং এক পর্যায়ে এরকম ছিল, মানে এটা হয়তো মাসখানেক ছিল হয়তো এই টাইমটা, মানে আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা যে ওই সময়টা অনেক দীর্ঘায়িত হয় নাই। আমার বাচ্চার মানে দুধ কেনার টাকা ছিল না, পর্যাপ্ত টাকা আমার কাছে ছিল না। এবং এটা আমি খুব চাপা স্বভাবের মানুষ। আমি মানে কাউকে, মানে আমার ওয়াইফ এটা জানছে অনেক পরে, হ্যাঁ, যে ওই সময় আমার বাচ্চার দুধ কেনার পর্যাপ্ত টাকা আমার কাছে ছিল না। আমি সামহাও, এবং ধার দেনা করাটাও আমার খুব মানে আমার অভ্যাসের ভিতরে নাই। আমি নিজের যা আছে এটা দিয়ে আমি চলার চেষ্টা করেছি। তো আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা যে ওই সময়টা খুব ওই কষ্টটা খুব বেশি দীর্ঘায়িত হয়নি, হ্যাঁ। আমার ব্যবসার যে দীর্ঘ চেষ্টা, মানে এই 18 মাসের যে চেষ্টা, 18 মাসে আমার পরিশ্রম, মানে অক্লান্ত পরিশ্রম করেছি, হ্যাঁ। মানে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, মানে টেম্পোতে চড়েছি, বাসে চড়েছি, জানলা দিয়ে বাসে উঠছি, ছাদে উঠে ঘুরছি, হ্যাঁ। মানে ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসছি অসংখ্যবার জানলা দিয়ে বাসে ওঠা, এটা এখন আসলে দেখি না, মানে জানলা দিয়ে আমরা অনেকবার আমাদের উঠতে হয়েছে আর কি। যাই হোক, তো এই কষ্ট করে, এরকম কষ্ট করেই মানে তারপরে যে ব্যবসাটা বললাম 18 মাসের মাথায় গিয়ে, মানে আমার যখন ক্লিক করলো ব্যবসাটা, দ্যাট ওয়াজ ওই টাইমে মানে আমার ধারণার চেয়ে অনেক বড় একটা বিজনেস, বাইং হাউসের একটা অনেক বড় একটা অর্ডার। আমি প্রথম অর্ডারটাই ওয়াজ মানে আনএক্সপেক্টেড বড় একটা অর্ডার ছিল, হ্যাঁ। দ্যাট ওয়াজ এ মানে লাইফ চেঞ্জিং বলতে পারেন আর কি। মানে যদি বলি, আমি লাইফ চেঞ্জিংয়ে বলি, আমার একটা বেলজিয়ামের বায়ার, মানে হি প্লেসড অ্যান অর্ডার, মানে ওইটা ফার্স্ট অর্ডার ওয়াজ অলমোস্ট $1 million অর্ডার, হ্যাঁ। সো মানে এটা একটা অবিশ্বাস্য, বাট ইটস ট্রু, হ্যাঁ। মানে প্রথম অর্ডারই আপনি $1 million কাছাকাছি, হ্যাঁ, $8.5 লাখ $9 লাখ এরকম ছিল। সো ইট ওয়াজ মানে দ্যাট ওয়াজ এ গেম চেঞ্জিং মানে ডিল হয়ে গেল। তো এরপরে ঠিক ওই অর্থে আমাকে আর পিছনে তাকাইতে হয় না, যে ওই জায়গাটায় আমি একটা মানে আর্থিকভাবে সচ্ছলতার দিকে মানে একটা কনফিডেন্স ফিল আসে, হ্যাঁ। আপনি এটা খুব ভালো কথা বলেছেন, যে আপনার সাকসেসটাকে আপনার কনফিডেন্স অটোমেটিক্যালি বাড়িয়ে দেয়, হ্যাঁ। আপনি যখন সাকসেসফুল হবেন তখন অটোমেটিক্যালি বাড়িয়ে দেয়। এটা আমি দ্বিতীয়বার শিখেছি আমি বিকেএমএর প্রেসিডেন্ট হওয়ার পরে, হ্যাঁ। তো মানে আপনি যেটা বলছিলেন যে এই স্ট্রাগলটা 18 মাসটা যদি আর 2-3 মাস যদি হয়তো আপনাকে ছিটকে যেতে হইতে পারতো, কিন্তু সেই জায়গাটাতে এই সাকসেসটা আপনাকে একটা কনফিডেন্স দিয়েছে। এবং আমি তখন আসলে আই ওয়াজ থিংকিং টু গো ব্যাক টু মাই অরিজিন, মানে যে চাকরি আবার খুঁজবো এরকম একটা ডিসিশন, কারণ আমি তখন আর্থিকভাবে আর কুলিয়ে উঠতে পারছিলাম না, হ্যাঁ। যে আমার যেহেতু শিক্ষাগত যোগ্যতা আছে, চাকরি করার অভ্যাস আছে, সো আই ক্যান ফাইন্ড এ জব ইজিলি, হ্যাঁ। মানে আপনি বুঝছেন যে IB এর MBA হিসেবে চাকরি পাওয়াটা খুব কঠিন কিছু ছিল না। তো আই ওয়াজ মেন্টালি প্রিপেয়ারিং, হ্যাঁ। ধরেন হয়তো নিজের কাছে নিজে বলছি যে আর 1 মাস দেখবো। ওই টাইমে আসলে এই পজিটিভ, এই জায়গায় কি আমার একটা শিক্ষা, মানে আমি এটা
মানে আমার কাছে মনে হয় যে এন্টারপ্রেনার তখনই হেরে যায় যখন আসলে সে কুইট করে। এই জায়গাটাতে আপনার মানে পরামর্শটা কি, যে যারা এন্টারপ্রেনার আছেন, যারা স্ট্রাগল করছেন? খুব ভালো কথা বলেছেন। যারা স্ট্রাগল করছেন, এন্টারপ্রেনার যারা আছেন, এন্টারপ্রেনার হওয়ার জন্য প্রথমত হলে সাহসী হতে হবে। মানে এটা একটা প্রথম জিনিস, কারণ যেহেতু এটার ইনকামটা অলওয়েজ আনসার্টেন। আপনি লাখ টাকাও ইনকাম করতে পারেন, কোটি টাকাও ইনকাম করতে পারেন, ওই আমার মতো 18 মাস মানে উইদাউট ইনকামও থাকতে পারেন। হ্যাঁ, সো এটা হলো একটা জিনিস, সাহস থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। হ্যাঁ, ধৈর্য থাকাটা দরকার, কারণ সাকসেস আসলে ওভারনাইট আসে না। হ্যাঁ, এটা আর শুরুতে মানে আমরা বলি যে শুরুতে, আমি অনেক সময় এটা উদাহরণ দিই যে প্লেনের টেক অফের মতো। হ্যাঁ, শুরুর টাইমটা সবসময় একটু রিস্কি। প্লেনের দুইটা টাইম রিস্কি বলা হয়, আপনার শুরুর সময় এবং প্লেন যখন নামে। এই দুইটাই আপনি যখন মাঝ আকাশে থাকেন, যতই বাম্পিং টাম্পিং হোক, মানে ওই বাম্পিংয়ের জন্য কোনো প্লেন মানে ধসে পড়ে গেছে এরকম নজির এখন পর্যন্ত পৃথিবীতে নাই। এই ব্যবসার শুরুটা কিন্তু টেক অফের মতো, যেটা খুব স্মুথ টেক অফের জন্য আপনাকে খুব ধৈর্য ধরে, খুব সতর্কতার সঙ্গে, পাইলটকে সবচেয়ে সতর্ক থাকতে হয় যে দুটো টাইমে, তার ভিতরে হচ্ছে টেক অফ। তাকে খুব সতর্ক থাকতে হয়। তো এবং ওই ব্যবসার ব্যাপারটা এরকম যে আপনাকে ওই সতর্কতা এবং খুব ধৈর্য ধরা, এবং আরেকটা পরামর্শ, সেটা সব ব্যবসার ক্ষেত্রে নাও হতে পারে, কত কম ইনভেস্ট করে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। হ্যাঁ, প্রত্যেক ব্যবসার তো আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে। আমি হয়তো বাইং হাউস থেকে শুরু করেছি, সেটার ক্যারেক্টারিস্টিক একরকম ছিল, কিন্তু তারপরেও দেখেন আমি কিন্তু মিনিমাম পসিবল নারায়ণগঞ্জের একটা মানে নারায়ণগঞ্জেরও পশ জায়গায় না, একটু মানে সস্তা জায়গায় ছোট্ট একটা অফিস, 600 স্কোয়ার ফিটের একটা অফিস, 2-3টা টেবিল পেতে কোনোরকমভাবে অফিস শুরু করেছি। আমাকে তখন অনেকেই পরামর্শ দিচ্ছিল যে তুমি কেন ঢাকায় অফিস করতেছো না, নারায়ণগঞ্জে অফিস করে তো ব্যবসা হবে না। আমি যখন সাকসেসফুল হচ্ছিলাম না, ঢাকায় অফিস করলে কি হইতো, আমাকে ওই 18 মাসের আগেই কুইট করতে হতো, কারণ আমাকে যে এক্সপেন্ডিচারটা বিয়ার করতে হতো, ওইটা আসলে আমি 18 মাস বিয়ার করতে পারতাম না আমার ওই ক্যাপাসিটি অনুযায়ী। সো ওই এক্সপিরিয়েন্সটা আমি বলি যে যত কম ইনভেস্টমেন্টে, তাহলে হবে কি আপনি অপেক্ষার সময়টা আপনি একটু লম্বা করতে পারবেন। আপনার যে প্রতিষ্ঠান প্লামি ফ্যাশন খুবই জনপ্রিয় একটা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়াইড, কারণ বাংলাদেশ, আমরা জানি যে গ্রিন ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে বিশ্বব্যাপী, এবং সেখানে আপনার কোম্পানি প্রথম 60টা প্রতিষ্ঠানের মধ্যে একটি। সেটার যে বিষয়গুলো, গ্রিন ইন্ডাস্ট্রির যে বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাইবো। আমরা আরেকটি বিরতি নিয়ে আসি। দর্শক, ঈদ স্পেশাল বিজনেস আওয়ারে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরবো একটু পর, কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একবার ঈদ স্পেশাল বিজনেস আওয়ারে। আমাদের সাথে আছেন বিকেএম এর সাবেক সভাপতি এবং প্লামি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফজলুল হক। আবারও স্বাগত জানাচ্ছি। আপনার প্লামি ফ্যাশন নিয়ে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই যে গ্রিন ফ্যাক্টরি করার ক্ষেত্রে মানে আপনার চিন্তাটা কেন আসলো? মানে রানা প্লাজার ঘটনার পর আমরা জানি একটি ব্যাপক পরিবর্তন আসছে আমাদের এই তৈরি পোশাক খাতে। সেই জায়গাটাতে আপনি যেই গ্রিন ইন্ডাস্ট্রি করলেন এবং সেটি টপ 7-এ চলে গেল, এটার পেছনে গল্পটা কি? পেছনে এটা মজার গল্প, খুবই মজার গল্প। 1 মিনিটে বলি। যেদিন রানা প্লাজা ধ্বংস হলো, ওই দিনই আমি তখন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্ট। আমি কাঠমান্ডু যাচ্ছিলাম, মানে কাঠমান্ডু গেলাম আর কি, আমার একটা প্রোগ্রাম ছিল, ইন্টারন্যাশনাল সেমিনার আইএলওর। তো কাঠমান্ডু গিয়ে যখন মানে ফ্লাইটটা ল্যান্ড করলো, তো ল্যান্ড করার পরে যেটা আমরা করি, সবাই দাঁড়িয়ে যাই, মানে গেটটা কখন খুলবে আমরা বেরোবো। তো আমি যখন দাঁড়িয়ে গেলাম, তো পেছনের এক ভদ্রলোক আমাকে বললো যে আপনি ফজলুল হক সাহেব না? বললাম যে হ্যাঁ। তো উনি বললেন যে আপনি আজকে কাঠমান্ডু আসছেন কেন? আমি বললাম আমার একটা সেমিনার আছে, এই জন্য আসছি। এর পর্যন্ত ঠিক ছিল। এরপর উনি বলতেছেন যে আপনার তো আজকে কাঠমান্ডু আসা ঠিক হয় নাই। তো কাঠমান্ডু আসা ঠিক হয় না যখন, তখন আমি আবার একটু ঘুরে ওনাকে চেনার চেষ্টা করলাম, যে লোকটাকে আমি চিনি না। তা আমি ভিতরে খুব বিরক্ত। আমি তো খুব বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলাম, ভাই আমি ঠিক বুঝলাম না আপনার সমস্যাটা কি, আমি কাঠমান্ডু আসছি, সমস্যাটা কি? বলো যে না, ঢাকায় এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন ধ্বংস, তো উনি বলছে এত বড় একটা অ্যাক্সিডেন্ট, আপনার মতো লোক থাকা দরকার ছিল, আপনার মতো। এই দুইটা শব্দ মানে আমাকে পরে আসছে এই দুইটা শব্দের কাহিনীটাতে। তো আমি বললাম যে ভাই আমি তো, ও আচ্ছা, আপনি আমাদের টেলিভিশন দেখছেন, আমি তো বিকেএমের প্রেসিডেন্ট ছিলাম, বাট আমি তো এখন আর বিকেএমের প্রেসিডেন্ট নাই, আমার ওইখানে খুব বেশি কিছু করার নাই। তো উনি বললেন যে না, আপনি বিকেএমের প্রেসিডেন্ট থাকেন আর না থাকেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনার মতো লোক আছে খুব দরকার এখানে, এত বড় একটা প্রবলেম, আপনার কিছুতেই আজকে কাঠমান্ডু আসা ঠিক হয় নাই। ওইটা আমার মাথায় খুব, ওই লোকটার, ওই আপনার মতো লোক। তা আমি এরপরে তো রানা প্লাজার ধ্বংস, তখন তো আমি ফিরে আস্তে আস্তে এই মৃতের সংখ্যা প্রায় 1000-এ গিয়ে পৌঁছলো। তখন হয়তো 40-50টা লাশ উদ্ধার হয়েছিল। তা আমি এসে আমার মানে কলিগদের, আমার যারা ব্যবসায়িক পার্টনার, তাদেরকে বললাম যে এই কাহিনী, মানে আমরা কি
কিছু একটা পজিটিভ কিছু করতে পারি কিনা, যেটা এই রানা প্লাজার থেকে বেরোয় আছে। আমরা ছোট ব্যবসায়ী, এমন বিরাট কিছু না, আমরা তখন একটা নতুন ফ্যাক্টরি করবো এরকম প্ল্যান করতেছি। তো আমার এক কলিগ এসে বললো যে এরকম শ্রীলঙ্কাতে গ্রিন ফ্যাক্টরি আছে, আমরা এরকম একটা গ্রিন ফ্যাক্টরি যদি করতে পারি তাইলে বাংলাদেশে একটা নতুন আলোড়ন তৈরি করা যাবে। আইডিয়াটা আমার মাথায় একদম গেঁথে গেল আর কি, যে এটা গ্রিন ফ্যাক্টরি করতে হবে। তারপরে আমরা ওইটা যখন স্টাডি করলাম তখন জানলাম যে এটার স্কোরিং আছে এবং এটা র্যাঙ্কিং আছে। তো আমরা শ্রীলঙ্কায় যে তখন এই শ্রীলঙ্কার ফ্যাক্টরি হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ওই মাস হোল্ডিংসের। তারপর অনেক খুঁজে টুজে ওই কনসালটেন্টকে বের করলাম, যে এটা কনসালটেন্সিতে ছিল, তাকে বাংলাদেশে নিয়ে আসলাম, এসে আলাপ করলাম এবং আমরা বললাম যে আমরা গ্রিন ফ্যাক্টরি করতে চাই এবং আমরা পৃথিবীর 1 নম্বর ফ্যাক্টরি হতে চাই। কনসালটেন্ট আমরা যে খুব বড় ব্যবসায়ী না, সে আমার অফিসে বসে বুঝতে পারছে। হ্যাঁ, উনি কনভিন্স হলো, বলে যে না, তুমি খামাখাই এই প্ল্যানে যেও না, এটা তুমিও পারবা না, আর অনেক ইনভেস্টমেন্ট লাগবে, তুমি শেষ পর্যন্ত করতে পারবা না। ফলে হবে কি, তোমারও মাঝখানে গিয়ে টাকা অনেক নষ্ট হবে, আর আমারও বদনাম হবে যে আমি ওইটা আগে ডিক্লেয়ার করতে হয় যে আপনি আসলে এই লিড সার্টিফিকেশন আগে ডিক্লেয়ার করতে হয় আপনি কোন সার্টিফিকেট চান। এটার হাইয়েস্ট হচ্ছে প্ল্যাটিনাম, তো প্ল্যাটিনাম আপনাকে আগে ডিক্লেয়ার করতে হয়। তো বলে যে পরে তুমিও পারলো না, পরে তোমার সঙ্গে সঙ্গে আমার বদনাম হবে যে আমার একটা ক্যারিয়ার আছে, আমি এই রিস্ক নিব না তোমার উপরে। একদম স্টেট আমাকে না করে দিল। আমি বললাম যে তুমি যদি নিচের টায়ারে চাও, গোল্ড করতে চাও, প্লাটিনাম না গোল্ডে চাও, তাইলে আমি তোমার সঙ্গে আছি। আমি বললাম না, আমি গোল্ড টোল্ড করবো না। আমার তখন হইলে প্লাটিনামই করবো, নইলে আমি এই ইসে যাবো না, যেমনি আছে এমনি করবো। তো আমার এইটা দেখে বলেছে আমাকে 2 দিন সময় দাও। তো 2 দিন সময় পরে সে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে আছি, লেটস গো। যাক, তারপর ইনভেস্টমেন্ট আমরা জোগাড় করলাম, সেটা অনেক বড় কাহিনী। কিন্তু মূল কাহিনীটা হচ্ছে ওই ভদ্রলোক, যে ভদ্রলোক আমি এখনও জানি না, সে হলো আমার মূল অনুপ্রেরণাদাতা। এবং এই রানা প্লাজার পরে আপনি জানেন যে বাংলাদেশকে বয়কট করার জন্য সারা পৃথিবীতে একটা আন্দোলন শুরু হয়ে গেছিল, যে বাংলাদেশে তৈরি পোশাক আর কিনবে না। সো এইগুলি আমাদেরকে পজিটিভলি হেভিলি ইন্সপায়ার করছে, যেটা ভালো কিছু করার জন্য। হ্যাঁ, আমরা ছোট মানুষ, বাট আমরা করলাম যে একটা এক্সাম্পল যদি তৈরি করতে পারি, হ্যাঁ, তাহলে পরেও পৃথিবীর বুকে আমরা একটু জোর গলায় কথা বলতে পারবো। বাংলাদেশের যে আজকে গার্মেন্টসের গ্রিনিংয়ের যে একটা চেহারা চেঞ্জ হয়ে গেছে, সেইখানে আমরা নিজেরা স্যাটিসফাইড যে আমাদের একটা বিশাল অবদান আছে। বাংলাদেশের যে গার্মেন্টসের এখন পর্যন্ত পথ চলা মোটামুটি দীর্ঘ সময় আমরা বলতে পারি, এবং বাংলাদেশের অর্থনীতি আসলে এই খাতটার উপর একরকম দাঁড়িয়ে আছে। ভবিষ্যৎটা কি বাংলাদেশের গার্মেন্টস খাতের সামনের দিনে? এটা কত বছর আসলে কীভাবে গ্রোথ সাস্টেন করবে? আচ্ছা, ভালো প্রশ্ন। এটা একেবারেই প্রফেশনাল প্রশ্ন। যাই হোক, আমরা প্রফেশনাল আলাপ দিয়ে শেষ করি। এবং এটা হলো কি, আমি যেটা বুঝি যে আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির বয়স 40 বছরের কিছু বেশি। হ্যাঁ, 40 বছরের একটা ইন্ডাস্ট্রির আমাদের যতটা সমৃদ্ধ হওয়া উচিত ছিল টেকনিক্যালি এবং এফিসিয়েন্সির দিক থেকে, আমরা ঠিক ততটা টেকনিক্যালি সাউন্ড হইতে পারিনি, আমরা ততটা এফিসিয়েন্ট হইতে পারিনি। পৃথিবীতে ম্যানমেড ফাইবার প্রোডাক্টের একটা বড় ধরনের ট্রেন্ড চলে আসে। বাংলাদেশ এই হিস্টোরিক্যালি গত 40 বছরে কটন আইটেমে খুব এক্সপার্ট হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। কিন্তু একটা বড় সেগমেন্ট, যেটা নন কটন সেগমেন্ট, ওইটা কিন্তু আমরা খুব বেশি দক্ষতা অর্জন করতে পারিনি। এবং আনফর্চুনেটলি বাংলাদেশের জন্য যে ওই সেগমেন্টের গ্রোথ রেট এখন অনেক হাই কটন বেজের চাইতে। সো আমরা ওইখানে বেশ খানিকটা পিছিয়ে আছি। সো আমাদের এই চ্যালেঞ্জটা যদি আগামী 2-3 বছরে আমরা খুব ভিগুরাসলি মোকাবেলা করে নিজেদেরকে কি বলা যায়, যে রাইট জায়গায় প্লেস করতে না পারি, আমাদের কম্পিটিটিভনেস তাহলে অনেকখানি দুর্বল হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় যে এই ক্ষেত্রে নতুন সরকার, তারা নতুন ডাইমেনশন নিয়ে, নতুন স্ট্র্যাটেজি নিয়ে ইন্ডাস্ট্রিকে সহায়তা করবেন। এবং ইন্ডাস্ট্রিরও দায় আছে যে এই জায়গাতে আরও বেশি মনোযোগ, আরও বেশি সময় দেওয়া, আরও বেশি ইনভেস্টমেন্ট করা। এবং আদারওয়াইজ আমাদের জন্য টিকে থাকা অসম্ভব না, আমি অসম্ভব বলছি না, আমাদের জন্য কষ্টকর হবে। কিন্তু আপনি যদি বলেন, যেটা আপনার মূল প্রশ্ন যদি আমি যাই, যে আমরা এই ইন্ডাস্ট্রির উপরে ইকোনমি অনেকখানি দাঁড়িয়ে আছে, সেটা ইকোনমির জন্য একটা রিস্ক ব্যাপার, যে আর কোনো পিলার খুব বেশি স্ট্রং হইতে পারে নাই। আনফর্চুনেটলি আমরা অনেক খাতের কথা বলেছি, কিন্তু কোনো খাতই ঠিক ওইভাবে বিকশিত হয় নাই আনফর্চুনেটলি। বাট গার্মেন্টসের কথা যদি বলি, গার্মেন্টসের এখনও অমিত সম্ভাবনা আছে। অমিত সম্ভাবনা এই অর্থে যে আমরা টোটাল যেই
গ্লোবাল যে অ্যাপারেল মার্কেট তার মাত্র 6 থেকে 7% আমরা রপ্তানি করি। সো আমরা 100% করবো সেরকম বলছি না, কিন্তু আমাদের এইটা 10% করলেই কিন্তু বাংলাদেশের, যদি আমরা 10% টার্গেট করি বা 12% টার্গেট করি, তো এবং সেই টার্গেট নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে বাংলাদেশের ইকোনমিকে গার্মেন্টস সেক্টর আরো 20 বছর আরো 30 বছর খুব স্ট্রংলি মানে ছোট করে একটা প্রশ্ন করে দিই, যারা নতুন ব্যবসায় শুরু করতে চায় তারা কি গার্মেন্টস ব্যবসায় কি আশাটা তাদের জন্য এখন ওয়াইজ হবে? মানে সামনের দিনের যে রোড ম্যাপটা আপনি দেখছেন, আপনি যদি স্ট্যাটিস্টিক্স নেন, আপনি দেখবেন যে প্রচুর গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আবার পাশাপাশি নতুন কারখানাও আসছে। এখন যারা নতুন উদ্যোক্তা আছেন, দেয়ার ইজ এ লট অফ অপরচুনিটি ইন গার্মেন্টস। যেটা আমি বললাম যে আমাদের ম্যানমেড ফাইবার আমাদের কিছুই নাই, আমাদের প্রোডাক্টিভিটি অনেক কম, আমরা অনেক আইটেম বাংলাদেশে করি না, অনেক গ্রে এরিয়া বাংলাদেশি গার্মেন্টস আছে। কিন্তু যারা নতুন উদ্যোক্তা আসবেন তাদেরকে একেবারে গতানুগতিক ইনভেস্টমেন্টে না গিয়ে তাদেরকে একটু ভিন্নধর্মী, এই যেই জায়গাগুলো গ্রে আছে, যেই জায়গাগুলো আনটাচড আছে, সেই জায়গাগুলো যদি তারা টাচ করেন, তাহলে তারা নিজেদের ব্যবসাটাকেও যেমন সিকিউর করতে পারবেন, পাশাপাশি বাংলাদেশের ওভারঅল গার্মেন্টসকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারবেন। এবং এই ক্ষেত্রে মানে আপনি খুব ভালো কথা বলেছেন যে আমার মনে হয় যারা এক্সিস্টিং বিজনেসম্যান আছেন, যারা সাকসেসফুলি রান করছেন, তাদেরও উচিত ওই জায়গাগুলিতে অনেক বেশি মনোযোগ দেওয়া, স্পেশালি ডাইভার্সিফিকেশন উইদিন গার্মেন্টস। আর যারা নতুন আসছেন তারা ওই গতানুগতিক ওই টি শার্ট মেকিং, বেসিক ডেনিম মেকিং, এখানে না গিয়ে যে আইটেমগুলো বাংলাদেশ করছে না বা বাংলাদেশ খুব ভালো করতে পারছে না, সেই আইটেমগুলো যদি তারা একটু স্টাডি করে, ওইখানে একটু কষ্ট করতে হবে। সো সামনের জায়গাগুলো আমাদের দ্যার ইজ এ মানে আপনি চ্যালেঞ্জ অনেক বেশি, অনেক চ্যালেঞ্জ বেশি, কিন্তু অনেক উপরে ওঠার জায়গাটা কিন্তু আছে। আপনি 10,000 ফুটে এভারেস্টে উঠলেন, 10,000 ফুট পর্যন্ত উঠতে খুব বেশি কষ্ট হবে না। 10,000 ফুট ওঠার পরে আপনার চ্যালেঞ্জ বেশি, কিন্তু স্টিল আপনার আরো 19,000 ফুট, আরো 19,000 ফুট ওঠার কিন্তু অপরচুনিটি রয়ে গেছে। এখন ডিসিশন ইজ ইয়োর্স, আপনি আসলে এই 19,000 ফুট উপরে উঠতে চান কিনা। একেবারে অপ্রিয় প্রশ্ন দিয়ে আমরা আজকের মানে আড্ডাটা শেষ করতে চাই। সেটি হচ্ছে, এক ধরনের অভিযোগ আছে যে গার্মেন্টস ব্যবসায়ীরা সব ধরনের সুবিধা নিয়ে নেয় এবং সবসময় যে কোনো একটা শখ আসলে তার গার্মেন্টস ব্যবসায়ীরা সবচেয়ে বেশি কান্নাকাটি করে এবং সরকারের কাছ থেকে সুবিধা নেয়। এই ধরনের একটা অভিযোগ আছে আপনাদের প্রতি, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। এটা মানে আমরা প্রতিনিয়তই শুনি আর কি এই অভিযোগ। ইভেন ইনসিডেন্টলি গত পরশু দিনও শুনছিলাম যে প্রণোদনার টাকা যেটা দেওয়া হয়েছে 93%ই মানে অন্য একটা সেক্টরের একজন অভিযোগ করছেন 93%ই গার্মেন্টসের লোকেরা নিয়ে গেছে। এখানে ব্যাপারটা নিয়ে যাওয়ার ব্যাপার না, বিষয়টা হলো কি যে গার্মেন্টস যেহেতু মানে গার্মেন্টস আপনি রপ্তানি দেখেন যে 85% রপ্তানি হচ্ছে গার্মেন্টসের, তাহলে আপনি যদি 100 টাকা দেন, তাহলে 85 টাকা তো গার্মেন্টসই যাবে এবং গার্মেন্টসে লজিক্যালি যাবে, কারণ আমাদের মানে শেয়ারটা হচ্ছে 85%। সেইটা যেমন যৌক্তিক, আবার অন্য একটা প্রশ্ন, কাউন্টার একটা প্রশ্ন আছে যে গার্মেন্টসের বয়স যেহেতু এত বছর হয়েছে এবং সরকার কিন্তু নার্সিং করে করে এই জায়গাটাতে নিয়ে আসছে, রাষ্ট্রের প্রচুর সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কেন নিজের পায়ে দাঁড়াতে পারলো না? কেন বারবার সহযোগিতার দরকার হয়? সেই প্রশ্নটাও কিন্তু এটা যদি এইটার উত্তর খুব সংক্ষেপে দেওয়া যাবে না। বাংলাদেশে কোনো রকম র মেটেরিয়াল বাংলাদেশে নিজস্ব নাই। হ্যাঁ, এই 80% তাদের বিদ্যুৎ জ্বালানির ক্ষেত্রে তাদের সরবরাহ ব্যবস্থা অনেক বেশি উন্নত। ব্যবসা করার ক্ষেত্রে যে জটিলতা সেটা তাদের আমাদের চেয়ে ইজি, আমি যে দেশগুলির কথা আগেই বলেছি। সো 80% জায়গায় তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। আমরা কিছুটা এগিয়ে আছি যে ওই শ্রমিকের মজুরি এবং মালিকের মুনাফা। তো আপনি 80% ক্ষেত্রে যখন আপনি অনেক পিছিয়ে থাকবেন, 20% অ্যাডভান্টেজ দিয়ে আপনি 80% কাভার করতে পারবেন না, তখন কিন্তু আপনার সরকারের সাপোর্টটা লাগবে। এবং পাশাপাশি ওই কম্পিটিটিং কান্ট্রিগুলো কিন্তু তারা সরকারের সাপোর্ট পাচ্ছে। সো বিজনেসের নেচারটা যদি আপনি ভিতরে ঢোকেন, তাহলে আপনি এটা জাস্টিফিকেশন খুঁজে পাবেন। আর উপর থেকে আপনি যে অভিযোগ করছেন, সেই অভিযোগটা উপর থেকে দেখলে এরকম মনে হতেই পারে, সেটা আমি আপনাকে দোষ দিচ্ছি না। আপনার জায়গায় আমি থাকলে, আমার জায়গায় আপনি থাকলে হয়তো আমি আপনাকে দোষ দিতাম যে সাদাত ভাই সব আপনি নিয়ে যাচ্ছেন, আমরা কিছুই পাচ্ছি না। বিষয় হচ্ছে আসলে গার্মেন্টসের উপর যেমন সবার আসলে মানে নির্ভরশীলতা অনেক বেশি এবং সবাই চায় গার্মেন্টস আরও ভালো করুক, তেমনি অভিযোগও কিছুটা আসলে থাকে খুব স্বাভাবিকভাবে। মানে কিন্তু সবারই আসলে চাওয়া যে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আরও বড় হোক এবং সাথে সাথে অন্যান্য আরও কিছু প্যারালাল ইন্ডাস্ট্রি তৈরি হোক, যাতে আমাদের অর্থনীতির ভিত্তি অনেকগুলো পিলারের উপর দাঁড়াতে পারে। তো পুরো বিষয়টা নিয়ে আপনার সাথে আসলে আলোচনা করে অনেক ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই ভবিষ্যতে আবারও কথা হবে। আপনি যদি কিছু... আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই, আপনারা কষ্ট করে অনেক দূর এসেছেন। আমি ঠাট্টা করে বলি যে আমি মফস্বলে থাকি, মফস্বলে আসছেন এই ঈদের সময়ে, আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে যারা আপনার সহকর্মী আছেন এই অনুষ্ঠান ধারণ করার জন্য, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক শ্রোতা সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ মফস্বলে এসে, আমাদেরও আসলে অনেক ভালো লাগলো, আপনার সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো, নিশ্চয়ই দর্শকদেরও অনেক ভালো লেগেছে আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন। আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আজকের এই ঈদের আড্ডায় আপনারা আমাদের সাথে ছিলেন এবং আপনাদের সাথে ভবিষ্যতে আবারও কথা হবে সে আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ঈদ মোবারক।